আসসালামু আলাইকুম। আমি তানিয়া সুলতানা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা গত দিনের ক্লাসটা আমি বিশ্বাস করি সবাই দেখেছো এবং সেই অনুযায়ী আমি যে হোমওয়ার্ক দিয়েছি তোমরা নিশ্চয়ই চেষ্টা করেছো। আজকে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাস শুরু হবে, যেখানে আজকে আমি আলোচনা করব পরিপাকের বিভিন্ন অংশে কিভাবে সংগঠিত হয়। এটা নিয়ে আজকে আমাদের আলোচনা শুরু হবে। আজকেও গত দিনের মতো পাওয়ার পয়েন্ট বেসিস লেকচার বেসিস ক্লাস অনুষ্ঠিত হবে। চলো আমরা দ্বিতীয় ক্লাসে শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয় নিয়ে তোমাদেরকে আমি আলোচনা করব তার মধ্যে রয়েছে মুখগহ্বর, পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্রে কোন ধরনের খাদ্য কিভাবে পরিপাক হয়। এবং এই পাঠ শেষে তোমরা মুখগহ্বর ও পাকস্থলী বিভিন্ন অংশে খাদ্যের যে যান্ত্রিক ও রাসায়নিক পরিপাক হয়ে থাকে তার মধ্যে একটি সম্পর্ক স্থাপন করতে পারবে এবং সাথে সাথে খাদ্য পরিপাকে ক্ষুদ্রান্ত্রের কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটিও তোমরা বুঝতে পারবে। প্রথমে আসতে হবে মুখবিবর। পরিপাক নালীর শুরুতেই দেখা যায় রয়ে গিয়েছে মুখ। মুখের অবস্থানটা একটু যদি আমরা নিজেদের চেহারার দিকে অবলোকন করি বুঝতে পারবো যে জাস্ট আমাদের নাকের নিচে আড়াআড়িভাবে একটি ছিদ্র অবস্থান করে, যার উপরে এবং নিচের ঠোঁট দ্বারা বেষ্টিত থাকে। এটাকে আমরা বলি মুখ, এবং এই মুখের ভিতরে যে ফাঁকা জায়গা থাকে তাকে আমরা বলি মুখবিবর। মুখের ভিতর দিয়ে খাদ্যবস্তু মুখবিবরে প্রবেশ করে। এখন আমরা চিত্রটা একটু ভালোভাবে লক্ষ্য করি। আমরা যদি একটু খেয়াল করি আমরা দেখব যে চিত্রতে এই যে উপরের ঠোঁট নিচের ঠোঁট এইটা হলো আমার মুখ, যেটা আড়াআড়িভাবে অবস্থান করেছে। এই ভিতরের ফাঁকা জায়গাটাই হলো মুখবিবর। মুখবিবরের উপরের তালুটা আমরা একটু নিচেরা লক্ষ্য করি। উপরের তালুটাকে যদি আমরা জিহ্বাটাকে স্পর্শ করাই দেখব সামনের জায়গাটা বেশ শক্ত আর ভিতরের জায়গাটা কিছুটা কোমল। এরকম গঠন হওয়ার কারণ পরিপাকের ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেটা আমি পরে তোমাদের সঙ্গে আলোচনা করব। এরপরে আমরা যদি আরেকটু খেয়াল করে দেখি, তালুর অগ্রভাগটা শক্ত কারণ সেটা অস্থি নির্মিত আর পিছনেরটা নরম। এরপরে তালুর পিছনের অংশের মধ্যভাগ থেকে একটি ছোট্ট আলজিহ্বা বের হয়, যেটি আমাদের কথা বলতে এবং পরিপাকের ক্ষেত্রেও কিছুটা ভূমিকা রেখে থাকে। এরপরে একটা জিনিস এখানে আমি আলোচনা করতে চাই। মুখবিবরের মধ্যে আমরা উপরের চোয়াল এবং নিচের চোয়ালে দাঁত দেখতে পাই। আমাদের মুখের ভিতরে সাধারণত 4 ধরনের দাঁত থাকে। প্রথমে থাকে ইনসিজার। ইনসিজারটার সামনে 4টা এবং উপরে 4টা থাকে। ঠিক 2টি ইনসিজারের পাশে যদি আমরা 4 ভাগের 1 ভাগকে চিন্তা করি, পাশে একটু চোখা জাতীয় দাঁত থাকে যেটাকে আমরা বলি ক্যানাইন। তারপরে থাকে প্রিমোলার, তারপরে থাকে মোলার। আর আরেকটি দাঁত একটি সময় পরে ওঠে যেটাকে আমরা আক্কেল দাঁত বলে থাকি। সেক্ষেত্রে মোলারের সংখ্যা হয় 3। এটা মুখের নিচের তালু। জিহ্বাটা উঁচু করলে নিচে বেশ নরম একটা তালু থাকে, সেটাই হলো নিচের তালু। আমাদের পরিপাক আলোচনা করতে গেলে দাঁত সম্বন্ধে আলোচনা করতে হবে, কারণ মুখের ভিতরে খাদ্যের যে যান্ত্রিক প্রক্রিয়াটা সম্পন্ন হয় তাতে দাঁত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং সেক্ষেত্রে আমাদের দাঁত সম্বন্ধে জ্ঞান রাখাটা অনেক বেশি যুক্তিগত। তো দাঁতের গঠনটা আমরা আগে খেয়াল করব, দাঁত আসলে কেমন দেখতে এবং কোথায় অবস্থান করে। মুখবিবরের ভিতরে দাঁত অবস্থান করে, দাঁতের মাড়ি থাকে এবং এর মাঝে আমাদের জিহ্বাটা রক্ষিত হয়। এরপরে চলে যায় দাঁতের চিত্রে। আমরা যদি একটি দাঁতের চিত্র লক্ষ্য করি, প্রিয় শিক্ষার্থীরা একটু বোঝার চেষ্টা করি যে দাঁত দেখতে কেমন। দাঁতের মূলত 2টি অংশ থাকে যেটা বাইরে থেকে দেখা যায়। একটি হলো মুকুট আর নিচের অংশটাকে আমরা বলি মূল। মুকুটের মধ্যে যে পার্টটি আমরা সাদা রঙের বাইরে ঝকঝক করে সেটাকে আমরা বলি এনামেল। এনামেলের নিচে রয়ে গিয়েছে ডেন্টিন। ডেন্টিনের ভিতরে একটি ফাঁকা গহ্বরের মতো জায়গা আছে যেটাকে আমরা পাল্প বলে আখ্যায়িত করি। শিক্ষার্থীরা আমরা একটু খেয়াল করি, এই পাল্পের মধ্যে দিয়ে নীল রঙের শিরা, লাল রঙের ধমনী, একই সাথে স্নায়ু অবস্থান করে। এই যে বলে না দাঁতের শিরশিরানি, তার মানে দাঁতের যদি নার্ভাস সিস্টেমে কোনো প্রবলেম হয় তখনই দাঁতে ঠান্ডা পানি ঝিনঝিন করে ধরে।
এই জন্য আমাদের দাঁতের ব্যাপারে অনেক বেশি সচেতন হতে হবে। আর দাঁত যার মধ্যে প্রবেশ করানো থাকে সেটাকে আমরা বলি মাড়ি বা গাম। নিচের দিকে বন থাকে বা হাড় থাকে, আর এর মাঝখানে দেখবে প্রায় সময় বলা হয় রুট ক্যানেল করতে হচ্ছে। কেন? যদি দাঁতে পোকা হয় বা এই যার মধ্যে দিয়ে আমাদের ধমনীর শিরা বা স্নায়ু প্রবেশ করে, যার মাধ্যমে দাঁত পুষ্টি পেয়ে থাকে, এখানে যদি কোনো ক্রমে কোনো ক্ষতিগ্রস্ত হয় বা সেই আমাদের ধমনী শিরা যদি ঠিকভাবে কাজ না করে, তখন নতুন করে ডক্টরদের একটা ক্যানেল তৈরি করতে হয়। সেক্ষেত্রে আমরা সেটাকে বলি রুট ক্যানেল। এখন আসো দাঁতের সংকেত। দাঁতের আসলে স্তন্যপায়ী প্রাণী যেমন আমরা মানুষ, আমাদের ছোটবেলায় এক ধরনের দাঁত থাকে, বড়বেলায় আরেক ধরনের দাঁত। তো আসলে মোট দাঁত বাচ্চাবেলায় আর বড়বেলায় সমান না। এই দাঁতের সংখ্যাকে একটা সংকেত দিয়ে প্রকাশ করা হয়ে থাকে, যাকে আমরা বলি দন্ত সংকেত। একটা শিশুদের দন্ত সংকেত একজন পরিপক্ক মানুষের চেয়ে ভিন্ন। একটু খেয়াল করে দেখি প্রিয় ছাত্র ছাত্রীরা। আই তে ইনসিসর, সি তে ক্যানাইন, এম তে মোলার। আমাদের যদি দাঁতের উপরের পাটি আর নিচের পাটি, এটা উপরের চোয়াল, এটা নিচের চোয়াল। উপরের চোয়ালে আমরা দেখতেছি ইনসিসর 2টা, ক্যানাইন 2টা, মোলার 2টা, কোনো এবং সব মিলে 10টা দাঁত থাকে উপরে, এবং একইভাবে নিচের পাটিতেও থাকে 10, এবং শিশুদের ক্ষেত্রে দাঁতের সংখ্যা হয় 20। অপরপক্ষে যদি পরিণত মানুষের ক্ষেত্রে আমরা চিন্তা করে দেখি, একটু ভিন্ন, কারণ তখন প্রিমোলার নামে 2টি দাঁত আরো বেশি সংযুক্ত হয়, এবং সেক্ষেত্রে দাঁতের সংখ্যা দাঁড়িয়ে যায় 32। এখানে দাঁত সম্বন্ধে আমাদের জ্ঞান রাখতে হবে, কারণ দাঁত পরিপাকে একটি গুরুত্বপূর্ণ যান্ত্রিক ভূমিকা রাখে। মুখ গহ্বরে খাদ্য পরিপাক। খাদ্যের পরিপাক বলতে যেহেতু যান্ত্রিক গ্রন্থি এবং রাসায়নিক গ্রন্থি দুইটাকেই বোঝায়, তো এর গঠন সম্বন্ধে আগে আমাদের প্রপারলি জানতে হবে, বুঝতে হবে। ইতিমধ্যে আমি মুখের ভিতরে আমাদের কি কি গঠন থাকে দেখিয়েছি, এরপর আমি দাঁত সম্বন্ধে আলোচনা করেছি। এবার আমি একটু লালা গ্রন্থি সম্বন্ধে আলোচনা আজকে আর করবো না, কারণ আমি গতদিন বলেছি আমাদের 3 জোড়া লালা গ্রন্থি থাকে, সাবমেন্ডিবোলার, সাবলিঙ্গুয়াল এবং প্যারোটিড গ্রন্থি, এবং আমাদের নিচের চোয়ালের অস্থির সাথে জিহ্বা যুক্ত থাকে। এবং জিহ্বা সম্বন্ধে একটু আমি বলতে চাই। আমাদের জিহ্বাটা যদি খেয়াল করে দেখি, একটু টাচ করলে জিহ্বার উপর গুড়ি গুড়ি কিছু আমাদের হাতে লাগে, যেটাকে আমরা বলতেছি স্বাদ করক। এই স্বাদ করক বিভিন্ন জিনিসের প্রতি সংবেদনশীল। যদি খাবারটা মিষ্টি হয়, খাবারটা টক হয়, কিংবা নোনা হয়, এটা এই জিহ্বাই বুঝতে পারে, যেটা আর কেউ বুঝতে পারে না। আমরা চিত্রটা খেয়াল করে দেখি। জিহ্বার অগ্রভাগের একটু নিচে থাকে মিষ্টতা, আর তার একদম কর্নারে থাকে লবণাক্ততা, এবং যেটা সম্মুখ ভাগের প্রান্ত ধরেও লবণাক্ততা প্রকাশ পায়। এবং পিছনের দিকে থাকে অম্লতা, যেটা সবুজ রং দিয়ে দেখানো হয়েছে। আর একদম জিহ্বার গোড়ায় থাকে তিক্ততা, যেটা দিয়ে আমরা জিহ্বার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্বাদ অনুভব করি। আমরা যখন তেঁতুল জাতীয় টক খাবার নেই, তখন আমরা ফিল করতে পারি যে মুখের 2 পাশ থেকে যেন অনেক পানি এসে মুখ জড়ো হচ্ছে। রোজার দিনে দেখবা সবাই জিহ্বার আগায় খাবার ছুঁয়ে মানে আমরা নিরূপণ করে এটা তিতা না মিষ্টি, কারণ এখানে আমরা লবণ পরীক্ষা করে থাকি পরিমাণটা, যে লবণের পরিমাণটা আসলে আমাদের জিহ্বার আগার দ্বারাই নিয়ন্ত্রিত হয়। মুখ গহ্বরে খাদ্য পরিপাকের যান্ত্রিক পরে রাসায়নিক কার্যক্রম ঘটে। দাঁত, জিহ্বা একাধারে যান্ত্রিক এবং লালারস রাসায়নিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে। আমি মনে রাখার জন্য কিছু কথা বলবো এখন, যে খাদ্যগুলো আমরা যে খাদ্যগুলো খাই সেখানে আসলে শর্করা, প্রোটিন বা আমিষ এবং চর্বি জাতীয় খাদ্যই পরিপাক হয়। এটা মনে রাখার টিপস হিসেবে আমি বলতে চাই যে একটা শর্করা জাতীয় জটিল খাদ্য কিভাবে রাসায়নিকভাবে ভাঙে এটা আমরা জেনে রাখি। শর্করা সর্বপ্রথম ভেঙে হয় পলিস্যাকারাইড, এবং যে এনজাইমটা শর্করাকে আসলে ভেঙে থাকে তাকে আমরা একসঙ্গে বলি অ্যামাইলোলাইটিক বা অ্যামাইলেজ। হতে পারে মল্টেজ, হতে পারে ল্যাকটেজ, হতে পারে গ্যালাক্টেজ। এই জাতীয় এনজাইমকে আমরা একত্রেই বলতেছি অ্যামাইলেজ, যেটা প্রথমে ভেঙে হয় পলিস্যাকারাইড, পরে ট্রাইস্যাকারাইড, দেন ডাইস্যাকারাইড, সবশেষে মনোস্যাকারাইড বা গ্লুকোজ তৈরি হয়, যেটা আমাদের কোষ শোষণ করে। এরপরে যদি আমরা আমিষ জাতীয় খাবারের ক্ষেত্রে খেয়াল করি, সেখানে দেখা যাবে যে এনজাইমগুলো কাজ করে, তাদেরকে একত্রে আমরা বলি প্রোটিওলাইটিক বা প্রোটিয়েজ। আমিষ জাতীয় খাদ্য শুরুতেই ভেঙে তৈরি করবে প্রোটিওজ ও পেপটন।
প্রোটিওজ পেপটোন পরবর্তীতে পলিপেপটাইড, ট্রাইপেপটাইড, ডাইপেপটাইড এবং সবশেষে সরল রূপে অ্যামাইনো অ্যাসিড হয়। এই অ্যামাইনো অ্যাসিডকে কোষ শোষণ করতে পারে। যদি চলে যায় চর্বি, চর্বির ক্ষেত্রে যে এনজাইম কাজ করে তাকে আমরা বলি লাইপোলাইটিক বা লাইপেজ। এটি প্রথমে হবে ট্রাইগ্লিসারাইড, ডাইগ্লিসারাইড এবং সবশেষে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। শিক্ষার্থীরা এটা আজকে থেকে আমাদের মাথার মধ্যে একবার ঢুকে নিতে হবে, কারণ এটাই একটি জটিল শর্করা বা আমিষ বা লিপিডকে ভাঙার একটি নর্মাল প্রসেস। এখন যান্ত্রিক পরিপাক আলোচনা করব। আমরা যখন মুখের ভিতর খাবার নেই, সবার প্রথমে লালা গ্রন্থি থেকে লালা আসে। এই লালাটা খাবারের সঙ্গে মিশে খাদ্যকে নরম এবং মিশ্রণ করে। আর দ্বিতীয়ত জিহ্বা কি করে? জিহ্বা খাদ্যটাকে ডানে বামে ঘুরিয়ে লালার সঙ্গে মানে ভালোভাবে মিশিয়ে ফেলে, এবং আমরা যখন খাবার খাই আমরা জিহ্বা দিয়ে উপরে চাপ দেই, আর উপরের তালুটা কি শক্ত, চাপ খেয়ে খাদ্যটা পিছনের দিকে আস্তে করে চলে যায়। আর যেহেতু পিছনের দিকটা আমাদের মুখবিবরণ নরম, তাই এটা আস্তে করে নিচের দিকে চলে যায়। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ তাআলা কেন আমাদের মুখের উপরের তলের সামনের দিকে শক্ত এবং পিছনের দিকে নরম করেছেন, এই যান্ত্রিক প্রক্রিয়ার জন্য। এরপরে যদি চলে যায় লালা গ্রন্থি থেকে যে মিউসিন আসে, যেটা সাবলিঙ্গুয়াল এবং সাবমেন্ডিবুলার গ্রন্থি থেকে নিঃসৃত হয়, সেগুলো খাবারকে পিচ্ছিল্য করে। আর প্যারোটিড গ্রন্থির সেরাস কোষ থেকে যে মল্টেজ এনজাইম আসে, সেটা আসলে দ্বিশর্করা বা ডাইস্যাকারাইডকে মনোস্যাকারাইড তথা গ্লুকোজে রূপান্তর করে। কিন্তু কোনো জটিল তথা পলিস্যাকারাইডকে বা স্টার্চ বা গ্লাইকোজেনকে সে সম্পূর্ণরূপে ভাঙতে পারে না, শুধু দ্বিশর্করাকেই ভাঙতে পারে, আর বাকিগুলোকে ছোট ছোট টুকরো কণায় রূপান্তর করে। এখানে কিছু লাইসোজাইম থাকে যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। আর দাঁতের সাহায্যে সবার প্রথমে খাদ্যদ্রব্য আমরা কাটি, ছিঁড়ি এবং আস্তে আস্তে পেষণে সাহায্য করে। আর মুখের ভিতরে পেষণের জন্য যে নরম খাদ্য তৈরি হয় সেটাকে আমরা বলি বাউল। মুখবিবরে রাসায়নিক পরিপাক। শর্করা, মুখবিবরে শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয়, কোনো প্রকার আমিষ বা স্নেহ পরিপাক হয় না। আমিষ বা স্নেহ শুধু যান্ত্রিক পরিপাক ঘটে, কিন্তু কোনো প্রকার রাসায়নিক পরিপাক ঘটে না। জটিল শর্করা ভেঙে ডাইস্যাকারাইড তথা মল্টোজ হয়, এবং যে এনজাইমটা আমাদের মুখে থাকে সেটি হলো টায়ালিন। দ্বিতীয়ত এই মল্টোজ পরবর্তীতে ভেঙে মল্টেজ এনজাইমের সাহায্যে গ্লুকোজ। একটা কথা খেয়াল রাখতে হবে, খাবারের শেষে ওজ উচ্চারণ হয় আর এনজাইমের শেষে এজ। দেখো, খাবারের নাম মল্টোজ আর এনজাইমের নাম মল্টেজ, তো নাম শুনে আমাদের কিছুটা খেয়াল রাখতে হবে। আমিষ ও লিপিড পরিপাক এখানে কখনোই হয় না, শুধু খাদ্যদ্রব্য পিচ্ছিল নরম হয়। চলে যাচ্ছি দ্বিতীয় জায়গা, পাকস্থলী। পাকস্থলী আসলে মূল জায়গা যেখানে আমাদের খাদ্য বেশিরভাগ পরিপাক হয়। পাকস্থলী কোথায় অবস্থান করে? আমাদের অন্ননালী এবং ক্ষুদ্রান্ত্রের মাঝে অবস্থান করে। এটার পিছনের দিকে থাকে অগ্ন্যাশয় আর উপরের দিকে থাকে কি যকৃৎ। এর প্রাচীরটা অনেক বেশি মোটা এবং পেশিবহুল। এর প্রস্থচ্ছেদে 5টি ভাগ করা যায়। বলা হচ্ছে ব্লেন্ডারে যখন আমরা খাবার দিই তখন তো প্রচন্ড শব্দ হয়, তো এরকমই ব্লেন্ডারের মতো আমাদের পাকস্থলীর মধ্যেও খাবারের চরম পরিমাণে একটি প্রক্রিয়া ঘটে। আমাদের প্রাচীর অত্যাধিক পুরু বলে এই শব্দ আমরা শুনতে পাই না। এই প্রাচীর কেমন আমরা স্তর দেখি, এই স্তরের মধ্যে রয়েছে সেওসা, পেশি স্তর, সাবমিউকাসা, মাস্কিউলারিস মিউকোসা এবং মিউকোসা। আর এই মিউকোসা স্তর থেকে যত রকমের এনজাইম অ্যাসিড নিঃসৃত হয়, আর এই মিউকোসা থেকে মিউকাস নিঃসৃত হয় বলেই এই মিউকাস পাকস্থলী থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় তার ক্ষতিকর প্রভাব থেকে পাকস্থলীর ভিতরকে সে রক্ষা করতে পারে। একটি কোশ্চিন থাকে এখানে যে পাকস্থলীও আমিষ, আবার আমরা যে খাবার খাচ্ছি সেটাও আমিষ, তো পাকস্থলী কেন পরিপাক হয়ে যায় না নিজেই? কারণটা হলো মিউকোসা থেকে যে মিউকাসটা ওইখানে নিঃসৃত হয়, সেই মিউকাস পুরো ভিতরের স্তরে একটি আবরণ তৈরি করে, যেই আবরণের উপর হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাব কমে যায়। এজন্য আমাদের পাকস্থলীর কোনো ক্ষতি হয় না বা এটি কখনো পরিপাক হয় না।
আমি একটি ছবি দেখাতে চাচ্ছি। এটা যদি আমাদের পাকস্থলী হয়, পাকস্থলীর স্তরগুলো আমরা একটু খেয়াল করি। পাকস্থলীতে 3 ধরনের পেশি স্তর থাকে। একটা থাকে লম্বালম্বি, একটি থাকে বৃত্তাকার, একটি থাকে আড়াআড়ি। আমরা চিত্রটা যদি ভালোভাবে খেয়াল করে দেখি, দেখো এটা লম্বালম্বিভাবে অবস্থান করেছে, এটা বৃত্তাকারভাবে অবস্থান করেছে, এটি তির্যকভাবে অবস্থান করেছে। এবং এর ভিতরে যে আমাদের ভাঁজযুক্ত স্তর দেখতে পাচ্ছি, এটি আসলে মিউকোসা, যেটি আমাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা, রাসায়নিক বিপাকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাকস্থলীর গঠন সম্বন্ধে আমাদের জানতে হবে। পাকস্থলীতে 4টা অঞ্চল পাওয়া যায়, 2টি স্ফিংক্টার পাওয়া যায়, যার একটি নাম কার্ডিয়াক আর একটি নাম পাইলোরিক। আগে জানতে হবে ম্যাডাম স্ফিংক্টার কি জিনিস। প্রিয় শিক্ষার্থীরা, একটি জিনিস আমি শেয়ার করি, স্ফিংক্টারের একটি উদাহরণ আমি দিব। সেটি হলো, চিন্তা করো আমরা যখন মল নিষ্কাশন করতে চাই বা পেটে চাপ আসে, তখন আমরা যখন বাথরুমে যাই, তখন আমাদের পায়ুতে একটা রিং এর মতো স্ট্রাকচার আছে বা গঠন আছে। যখন পেটে মল চাপ দেয়, এটি আপনা আপনি ওপেন হয়ে যায় এবং মলটা নিষ্কাশিত হয়। কিন্তু চিন্তা করে দেখো, যখন মল নিষ্কাশন শেষ হয়ে যায়, এটা আবার একাএকি ছোট হয়ে বন্ধ হয়ে যায়। এটা কিন্তু আমরা চাইলেই খুলতে পারি না, বন্ধ করতে পারি না। এই ধরনের গঠনকেই বলে স্ফিংক্টার। এই স্ফিংক্টার মানে হলো একা একা স্প্রিং এর মতো খুলে আবার একাই আটকে যায়। তো কার্ডিয়াক এবং পাইলোরিক স্ফিংক্টার থাকে একটি পাকস্থলীতে। খেয়াল করে দেখো, এই পাকস্থলীর এই যে অন্ননালী, যেটা মুখগহ্বর থেকে এসেছে, ঠিক এইখানে একটি আমরা দেখতে পাচ্ছি তার এপিথেলিয়াল কোষগুলো একটু ভিন্ন ধরনের এবং চেপে ধরে আছে। এটাকেই বলা হয় কার্ডিয়াক স্ফিংক্টার, কারণ কার্ডিয়াক মানে হলো হৃৎপিণ্ড, আর পাকস্থলীর এই জায়গাটা হৃৎপিণ্ডের কাছাকাছি অবস্থান করে বলে নামটা দেওয়া হয়েছে কার্ডিয়াক স্ফিংক্টার। এই অন্ননালী থেকে খাদ্যদ্রব্য পাকস্থলীতে একটি নির্দিষ্ট পরিমাণে যাতে ঢুকতে পারে, তাই এই কার্ডিয়াক স্ফিংক্টারের অবস্থানটা এখানে থাকে। আর দ্বিতীয়ত যেটা পাইলোরিক, সেটা পাকস্থলীর নিচের প্রান্ত থেকে আমরা পাইলোরাস বলি, সেখানকার আরেকটি স্ফিংক্টার থাকে। পাকস্থলীতে কিন্তু খাদ্যের পরিমাণ অনেক থাকে, কিন্তু আমাদের যে ক্ষুদ্রান্ত্র, সেটা নালিকা অনেক চিকন। যদি এই স্ফিংক্টার না থাকতো, তবে সমগ্র খাদ্য এক ধাক্কায় যদি ক্ষুদ্রান্তে ঢুকতো, ক্ষুদ্রান্তের প্রাচীর ছিঁড়ে যাওয়ার একটি সম্ভাবনা ছিল। তাই পাইলোরিক স্ফিংক্টার নিয়ন্ত্রণ করে কি পরিমাণ খাদ্য আমাদের পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে প্রবেশ করবে। এখন অঞ্চলগুলো সম্বন্ধে একটু আমি বলি। কার্ডিয়াক অঞ্চল, এই যে অঞ্চলটা অন্ননালী পাকস্থলী যেখানে উন্মুক্ত হয়, এই বৃত্তাকার যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলি কার্ডিয়াক অঞ্চল। এবং এইখানে নিচে থাকে কার্ডিয়াক স্ফিংক্টার। এরপর ফান্ডাস, উপরের দিকের যে বক্রতা, এটার নাম ফান্ডাস। ফান্ডাসে আসলে কোনো খাদ্য পরিপাক হয় না, কিন্তু ফান্ডাসের একটি কাজ হলো, যেমন একটা ব্লেন্ডারে খাদ্য ঘুরে, তো পাকস্থলীর মধ্যে নিচের খাদ্য উপরে আসে, উপরে খাদ্য নিচে যায়। যখন খাদ্যটা ঘুরতে থাকে, ফান্ডাস চাপ দেয় যাতে খাদ্যগুলো আস্তে আস্তে নিচের দিকে চলে যায়, এবং আবার আসলে সে আবার চাপ দেয়। তার মূলত কাজ, প্রক্রিয়াটা মানে একটা মেশিনের মতো কাজ করা। এরপর আসে দেহ, একটি বড় বক্রতা দেখা যায় পাকস্থলীতে, সেটাকে আমরা বলতেছি দেহ। এরপরে আছে পাইলোরিক অঞ্চল, নিচের দিকের অঞ্চলকেই আমরা বলি, যেটা ক্ষুদ্রান্ত উন্মুক্ত হয় তাকে আমরা বলি পাইলোরিক অঞ্চল। পাকস্থলীতে সাধারণত 5 ধরনের গ্রন্থি থাকে, যেটা আমি গত ক্লাসেও বলেছি, আজকে শুধু অল্প করে বলবো। মিউকাস কোষ, প্যারাইটাল বা অক্সিনটিন কোষ, জি কোষ, চিফ বা জাইমোজেন কোষ, আর জেন্টিফোন কোষ। এবং এখান থেকে যে ক্ষরণগুলো হয়, মিউকাস থেকে মিউকাস হবে, প্যারাইটাল কোষ থেকে অ্যাসিড, জি কোষ থেকে যেটা নিষ্ক্রিয় পেপসিনোজেন, রেনিন, প্রোনেনিন, এগুলো আসলে নিঃসৃত হয়। আর জাইমোজেন কোষ থেকে গ্যাস্ট্রিন, সিরাটোনিন হয়, আর আর্জেন্টিফেন থেকে হরমোন এবং বিভিন্ন ইন্ট্রিনসিক ফ্যাক্টর আসলে সেখান থেকে নিঃসৃত হয়। এবার চলে আসি পাকস্থলীতে পরিপাক। পাকস্থলীতে পরিপাক শুরু হয়, আমিষ জাতীয় খাদ্য মূলত পাকস্থলীতে পরিপাক হয়, কোনো চর্বি বা শর্করা জাতীয় খাদ্য এখানে পরিপাক হয় না। পাকস্থলীর যান্ত্রিক পরিপাক, খাদ্য সাধারণত 2 থেকে 6 ঘন্টা আমাদের পাকস্থলীতে অবস্থান করে এবং পাচক রসের সাথে মিশ্রিত হয়। পাকস্থলীতে প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, যা পাকস্থলীকে তীব্রভাবে অ্যাসিডিক বানায়, যেখানে পিএইচ এর পরিমাণ 2। এবং মিউকাস পাকস্থলীর উপর গাঢ় আবরণ তৈরি করে, আর পাকস্থলীর যে প্রাচীর থাকে সেটা সংকুচিত হয় এবং প্রসারিত হয়, বিশেষ খাদ্যটাকে মন্ড বা কাইমে রূপান্তরিত করে। এটা প্রায় সময় আমাদের এমসিকিউতে আসে। এবার আমরা চলে আসি পাকস্থলীতে রাসায়নিক পরিপাক।
পাকস্থলী আরেকটি ইংলিশ টার্ম বলা হয় গ্যাস্ট্রিক। দেখো পেটে ব্যথা হলে আমরা বলি না গ্যাস্ট্রিক ব্যথা, এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে যেটা সমস্ত নিষ্ক্রিয় এনজাইমকে সক্রিয় করে। যেমন পেপসিনোজেন তাকে বানাই পেপসিন, প্রোরেনিন যেটা আমাদের দুধের মধ্যে যে আমিষ থাকে তাকে সে পরিপাক করতে হেল্প করে, সেটাকে সে বানায় রেনিন। এবার দেখো আমিষ জাতীয় খাদ্য পেপসিনের প্রভাবে প্রোটিওজ থেকে পেপটন হয়, কিন্তু কোনো প্রকার পলিপেপটাইড ডাইপেপটাইড কিন্তু এখানে হয় না। তার মানে আমিষকে ভেঙে প্রোটিওজ আর পেপটন পর্যন্ত বানিয়ে সে রেখে দেয়, মানে অর্ধ পাচিত হয়। আর ক্যাসিন যেটা দুধের মধ্যে যে আমিষ থাকে তার নাম হলো ক্যাসিন, আর দুধের মধ্যে যে শর্করা থাকে তার নাম গ্যালাক্টোজ। যেমন দেখবা ল্যাকটোজেন বাচ্চাদের দুধের নাম হয়, কারণ দুধের কার্বোহাইড্রেটকে আমরা বলি ল্যাকটোজ। এই ক্যাসিনের উপর পানি নিয়ে রেনিন প্যারাকেসিন রূপান্তরিত করে, প্যারাকেসিন পেপসিনকে পেপটন তৈরি করে। তার মানে পাকস্থলীর খাদ্যগুলো সর্বোচ্চ পেপটন পর্যন্ত যাবে, অ্যামাইনো অ্যাসিড পর্যন্ত যায় না। এবার আমরা চলে আসি ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্ত একটি লম্বা পেঁচানো নালিকা, এখানে তিনটা অংশ থাকে, ডিউডেনাম, জজুনাম, ইলিয়াম। আমরা ছবিটা খুব ভালোভাবে খেয়াল করি, আমরা দেখেছি পাকস্থলী থেকে শুরু হওয়া ইউ আকৃতির যে নীল অংশটি আছে, এই নীল অংশটাকে আমরা বলবো ডিউডেনাম। এরপর যে হালকা গোলাপি রঙের পেঁচানো নালিকা হয়েছে তাতে বলবো জজুনাম, এবং নিচের দিকে তীব্রভাবে পেঁচানো জায়গাকে বলি আমরা ইলিয়াম। সবচেয়ে বেশি খাদ্য পরিপাক হয় ডিউডেনামে, এবং আর অল্প পরিমাণে খাদ্য জজুনাম থেকে। যে খাদ্যগুলো ডিউডেনামে পরিপাক হয় না সেগুলো জজুনাম হয়, আর জজুনাম হতে যদি ব্যর্থ হয় পরবর্তীতে ইলিয়ামে দেখা যায়। এরপর বাকিটা তো আমরা বৃহদান্ত্রের অংশ, এখানে কোলন থাকবে, তারপরে সিকাম থাকে, মলাশয় থাকে। ক্ষুদ্রান্ত প্রস্থ যদি আমরা দেখি সেটাও 5টা স্তর থাকে, সেরোসা, পেশি স্তর, সাবমিউকাসা, মাস্কুলাস মিউকোসা, মিউকোসা। এই চিত্রটা আমরা খেয়াল করে দেখি, নিচের দিকে সেরোসা, তারপরে এখানেও মাস্কুলাস 3টা থাকে, একটা বৃত্তাকার, একটা অনুদৈর্ঘ্য আর একটি লম্বা, তারপর থেকে সাবমিউকোসা, মিউকোসা, ভিলাই। এই ভিলাইগুলো পরবর্তীতে ভেঙে ভেঙে হয় মাইক্রোভিলাই, কারণ খাদ্য পরিপাকের যাতে এলাকা বৃদ্ধি পায় এই জন্য এই ধরনের অবস্থান থাকে। আর মিউকাসেতে কিছু বিশেষ ধরনের কোষ থাকে, যে কোষগুলো ক্ষুদ্রান্তে আমরা পরবর্তীতে পড়ব খাদ্যের শোষণ, যে কোষগুলো কোন খাদ্য কিভাবে শোষিত হবে, শোষিত হয়ে রক্তের মধ্যে যাবে, যার জন্য ক্ষুদ্রান্তে কিছু কিছু বিশেষ ধরনের কোষ দেখা যায়। আমরা একটু ছবিটা খেয়াল করে দেখি, এখানে এই যে এটা যদি একটা ভিলাই হয়, সেই ভিলাইয়ের মধ্যে গবলেট কোষ, এই ওয়ার্ডটা খেয়াল রাখতে হবে কারণ গবলেট কোষ ক্ষুদ্রান্ত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য। তারপরে নিচের দিকে থাকে ক্রিপ্ট অফ লিভার খোন, এইটাকে বলা হয় এই ভাঁজটা, ক্রিপ্ট মানে খাঁজ, এখানে থাকে পিনেট সেল এই খাঁজের মধ্যে। এটা হলো দুইটা ভিলার মাঝামাঝি ফাঁকা জায়গা, যেটাকে আমরা লুমেন বলেছি। এরপরে আরো কিছু বিশেষ কোষ দেখা যায়, যেমন ডিনড্রাইটিক সেল কোষ দেখা যায়। আর প্রত্যেকটি ভিলাইয়ের মাঝখানে আমরা দেখতেছি রক্ত কৈশিক জালিকা অবস্থান করে, যেখানে খাদ্যদ্রব্য বিশেষভাবে শোষিত হয়। এখন আমরা চলে যাব ক্ষুদ্রান্ত্রের যান্ত্রিক পরিপাক। ক্ষুদ্রান্ত্রের উপর 3 ধরনের রস আসে। কিভাবে আসে আমরা ছবি দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবো। আমরা যদি এই ছবিটা একটু ভালোভাবে লক্ষ্য করি, এইটা যদি হয় ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশ ডিউডেনাম, সেখানে একাধারে যকৃৎ থেকে তৈরি হওয়া পিত্তথলি থেকে পিত্ত রস এসে প্রবেশ করে। একইভাবে পাকস্থলীর পিছনে যে অগ্নাশয় থাকে সেখানে পিত্ত মানে হেপাটোপ্যানক্রিয়াটিক যেটাকে বলে যকৃৎ অগ্নাশয় সাধারণ নালিকার মাধ্যমে রস এসে ডিউডেনামে প্রবেশ করে, এবং একই সাথে পাকস্থলীতে উৎপন্ন হওয়া তীব্র অ্যাসিডিক খাবার ডিউডেনামে প্রবেশ করে। তাই ডিউডেনাম জায়গাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ খাদ্যবস্তু পরিপাক হওয়ার জন্য। পিত্তরস এখানে কোনো খাদ্যের জীবাণু থাকলে সেটাকে সে ভেঙে দেয়। একই সাথে পিত্ত লবণ আমাদের মানে ক্ষুদ্রান্তের যে পেশি আছে তাদের সংকোচন বাড়িয়ে দেয়, এবং তার যেটা গুরুত্বপূর্ণ কাজ আছে ফ্যাটকে ইমালসিফাই করে বা স্নেহদ্রব্যকে অবদ্রবণ করে। এই অবদ্রবণকেই বলা হয় ইমালসিফিকেশন। এই স্নেহ বা চর্বি খাদ্যকে ভেঙে ভেঙে সাবানের ফেনার মতো কণায় রূপান্তর করাকে আমরা বলা হয় ইমালসিফিকেশন। এটা একটা বেসিক কোশ্চেন যেটা আমরা প্র্যাকটিক্যাল বা অন্যান্য সময় ধরে থাকি। তুমি অবশ্যই জানবা যে চর্বিজাত খাবারকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় রূপান্তর করাকে আমরা বলতেছি ইমালসিফিকেশন বা অবদ্রবণ। ক্ষুদ্রান্তে 3 থেকে 5 ঘন্টা খাদ্য অবস্থান করে। ক্ষুদ্রান্তের যান্ত্রিক পরিপাক,
এখানে সেগমেন্টেশন এবং পেরিস্টালটিক সঞ্চালন দেখা যায়। আমি এই পেরিস্টালটিক সেগমেন্টেশন সঞ্চালনটা ভিডিও দেখাবো ক্লাস শেষে, সেখানে তোমাদেরকে আমি স্পষ্টভাবে বুঝিয়ে দিব যে মুখ থেকে খাদ্য যে আস্তে আস্তে আমাদের একটার পর একটা অংশে যাচ্ছে, অটোমেটিক্যালি একটা প্রক্রিয়ার মাধ্যমে একবার একটা লঙ্গিটিউডিনাল অর্থাৎ লম্বা পেশি কাজ করে, একবার বৃত্তাকার পেশি কাজ করে। এই প্রক্রিয়াটাকে পেরিস্টালটিক বলে। আর সেগমেন্টেশন একটা অংশে যে তার পাসিং হওয়াটা, সেটাকে আমরা বলতেছি সেগমেন্টেশন। ক্ষুদ্রান্ত্রে মিউকাস কোষ থাকে যেখানে মিউসিন রিলিজয় খাদ্যকে অত্যধিক পিচ্ছিল করে ফেলে। আর এখানে ব্রুনার্স গ্রন্থি এবং গবলেট কোষ থাকে। এই জিনিসটা মাথার মধ্যে একটা ব্রুনার্স গ্রন্থি, এটা আমাদেরকে নলেজে রাখতে হবে। গবলেট কোষ হচ্ছে ক্ষুদ্রান্ত্রের একটি স্পেশাল বা বিশেষ ধরনের কোষ। ক্ষুদ্রান্ত্রের রাসায়নিক পরিপাক। ক্ষুদ্রান্ত্রে যখন পাকস্থলীর অর্ধপাচিত বা কাইম প্রবেশ করে শর্করা, আমিষ, সম্পর্কিত স্নেহদ্রব্য, এটা প্রবেশ করার সঙ্গে সঙ্গে পিত্তথলি থেকে পিত্তরস, অগ্নাশয় থেকে অগ্নাশয়িক রস এবং অন্ত্র মানে হলো পাকস্থলী বা ক্ষুদ্রান্ত্রের কিছু আন্তরিক গ্রন্থি থাকে, যে গ্রন্থি থেকে এই রসগুলো নিঃসৃত হয় এবং বিভিন্ন জাতীয় খাদ্যকে পরিপাক করে। এখানে একাধারে শর্করা, স্নেহ, আমিষ, শত অর্ধপাচিত খাদ্য এখানে সম্পূর্ণরূপে পরিপাক হয়। পিত্তরসে থাকে সোডিয়াম বাইকার্বনেট, যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ হলো সমস্ত নিষ্ক্রিয় এনজাইমকে সক্রিয় করা। যেমন পেপসিন থাকে আমাদের পাকস্থলীতে, আর মনে রাখবে পাকস্থলী পথে পেপসিন। আর ক্ষুদ্রান্তে থাকে ট্রিপসিনোজেন, সেটা ট্রিপসিনে রূপান্তরিত হয়। ক্ষুদ্রান্ত্রের রাসায়নিক পরিপাক। ক্ষুদ্রান্ত্রে আসলে দুই ধরনের রস স্বীকৃত, একটা অগ্নাশয়িক রস আর একটা আন্তরিক রস। অগ্নাশয় রস দ্বারা শর্করা জাতীয় খাদ্যের যে পরিপাক হয় সেটা আমরা দেখি। স্টার্চ আর গ্লাইকোজেন হয়ে যায় ডাইস্যাকারাইড মল্টোজ, আবার মল্টোজ থেকে হয় গ্লুকোজ। এবার আসো তাহলে শর্করার পরিপাকের জন্য খুব দুই ধরনের এনজাইম পাওয়া যায়, অ্যামাইলেজ আর মল্টেজ। আর আন্তরিক রসে পাওয়া যায় অনেক বেশি, যেমন স্টার্চ আর ডেক্সট্রিন, সেটা রূপান্তরিত হচ্ছে মল্টোজ, মল্টোট্রাইজ ক্ষুদ্র ডেক্সট্রিন। আইসোমল্টোজ সেটা হয়ে যাচ্ছে মল্টোজ প্লাস গ্লুকোজ। আবার এইখানে যে মল্টোজটা আছে সেই মল্টোজ পরবর্তীতে আবার মল্টোজ প্লাস গ্লুকোজ হয়। আসলে সবার টার্গেট পয়েন্ট থাকে গ্লুকোজ তৈরি করা, প্রত্যেকটা পদার্থ ভেঙে যাতে গ্লুকোজ হয় সেটাই হলো ক্ষুদ্রান্তের মূল লক্ষ্য। আবার সুক্রোজকে করে দেয় গ্লুকোজ ফ্রুক্টোজ, আর ল্যাকটোজ যেটা দুধের মধ্যে থাকে তাকে করে গ্লুকোজ থেকে গ্যালাক্টোজ। আমিষের রাসায়নিক পরিপাক। অগ্নাশয়িক রসে সবচেয়ে বেশি থাকে আমিষ পরিপাকের এনজাইম, যেমন প্রোটিউস, পেপটন, ট্রিপসিন দ্বারা হয় পলিপেপটাইড। আমি আগেই বলেছি যে আমরা দেখেছি পেপটন পর্যন্ত হয় পাকস্থলীতে, এরপরে পলিপেপটাইড, ট্রাই, ডাই এবং অ্যামাইনো অ্যাসিড এগুলো সবাই হয় ক্ষুদ্রান্ত্রে। প্রোটিউস, পেপটন সবই ট্রিপসিন, কার্বোক্সিপেপটাইডেজ, যেমন পলিপেপটাইডকে ভাঙায় করে ডাইপেপটাইড, অ্যামাইনো অ্যাসিড। পরবর্তীতে পলিপেপটাইড আবার ভাঙে অ্যামিনোপেপটাইডেজ এনজাইম দিয়ে, যেটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। আবার ট্রাইপেপটাইডেজ অ্যামাইনো অ্যাসিড হবে, ডাইপেপটাইডেজ অ্যামাইনো অ্যাসিড, কারণ সবার টার্গেটটি হলো অ্যামাইনো অ্যাসিড তৈরি করা। কোলাজেনটাও সরল পেপটাইডে তৈরি করে, ইলাস্টেজ। আর আন্তরিক রসে সামান্য পরিমাণে আমিষের পরিপাক থাকে, সেটা পলিপেপটাইড অ্যামাইনোপেপটাইডের উপর কাজ করে তৈরি করে অ্যামাইনো অ্যাসিড। ক্ষুদ্রান্ত্রে লিপিডের পরিপাক। অগ্নাশয়িক রসের জন্য দেখা যায় স্নেহকণা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারে রূপান্তরিত হয়। আর ফসফোলিপিড হয় ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফসফরিক অ্যাসিড। কোলেস্টেরল এস্টার হবে ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল। আর আন্তরিক রস দ্বারা হয় স্নেহকণা মনোগ্লিসারাইড ফ্যাটি অ্যাসিড। পরে লেসিথিন নামে একটি থাকে যেটি ফ্যাটি অ্যাসিড, গ্লিসারিক, ফসফরিক অ্যাসিড, কোলিন তৈরি করে। আর মনোগ্লিসারাইড ভেঙে হয় ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। সবার লক্ষ্য হলো ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি করা। আর কিছু পরিমাণে নিউক্লিক অ্যাসিড আমাদের ক্ষুদ্রান্তে পরিপাক হয়, যেমন নিউক্লিক অ্যাসিড নিউক্লিওয়েডেজ নামে মনোনিউক্লিওটাইড তৈরি করে। পরবর্তীতে এই নিউক্লিওটাইডগুলো ভেঙে নিউক্লিওসাইড ও ফসফেট গ্রুপ হয়। আর নিউক্লিওসাইড ভেঙে হবে পেন্টোজ সুগার ও নাইট্রোজেন বেস। অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন ক্ষুদ্রান্তে একটি অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমি তোমাদেরকে একটি ভিডিও দেখাতে চাচ্ছি, তার আগে আমি আমার আগামী দিনের কিছু প্রশ্ন করব এবং তোমরা আশা করি বাসায় তার উত্তর তৈরি করার চেষ্টা করবে। পাকস্থলী বিভিন্ন অংশে যে যান্ত্রিক আর রাসায়নিক প্রক্রিয়া হয় সেটা বর্ণনা করবে। তো আমি অলরেডি আমার স্লাইডে আমাদের তোমাদেরকে দেখিয়েছি, তোমরা সুন্দর করে এই প্রশ্নটি পড়ে লিখে ফেলবে যে কোন খাদ্য কিভাবে পরিপাক হচ্ছে। আর ক্ষুদ্রান্ত্রের পরিপাকের ব্যাপারটা আর এই
এটাও তুমি ব্যাখ্যা করবে। এই কোশ্চেনগুলো আসলে কখনো অংশ উল্লেখ করে দেয়, আবার কখনো বলে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক আলোচনা করো। শর্করা আসলে ক্ষুদ্রান্ত্র আর মুখগহ্বর হবে। যদি দেয় আমিষ জাতীয় খাদ্য পরিপাক আলোচনা করো, তখন হবে পাকস্থলী আর ক্ষুদ্রান্ত্র। তো এইভাবে আমাদের প্রশ্নের উত্তরগুলো আসলে আত্মস্থ করতে হবে। এখন স্টুডেন্টরা, আমি তোমাদেরকে একটি ভিডিও ক্লিপস দেখাবো, যেখানে আমি মনে করি এটি দেখলে তোমাদের অনেক বেশি পরিপাক সম্বন্ধে আরো ভালো ধারণা হবে। আমরা এখন ভিডিওটি দেখি। মানুষের পরিপাক ক্রিয়া। দেখো, একটি মানুষ রুটি খেলো, খাওয়ার পর সেটি মুখগহ্বর দিয়ে আস্তে আস্তে এপিগ্লটিসকে ত্যাগ করে অন্ননালী দিয়ে নেমে আসছে। অন্ননালী দিয়ে নেমে সে কোথায় আসবে? শুরুতেই আসবে পাকস্থলীতে। খাদ্যদ্রব্য পাকস্থলীতে প্রবেশ করেছে। খাদ্যদ্রব্য পাকস্থলী থেকে ধীরে ধীরে সে কোথায় আসতেছে? ক্ষুদ্রান্ত্রে। এই যে খাদ্যদ্রব্য মুখগহ্বর থেকে, এই যে মুখগহ্বর মানে বাকাল ক্যাভিটি থেকে, ওসোফেগাস মানে হলো অন্ননালী, অন্ননালীকে ভেদ করে সে চলে আসবে স্টমাক, যেটাকে আমরা বলি পাকস্থলী। আর পাকস্থলী থেকে সে চলে আসবে কোথায়? স্মল ক্ষুদ্রান্ত্রে। ক্ষুদ্রান্ত্র থেকে সে চলে যাবে বৃহদান্ত্র, তারপরে যাবে হচ্ছে রেকটাম বা মলাশয়, পুরো পায়ু। এই নালীটিকাটাকে আমরা কিন্তু গত ক্লাসে বুঝিয়েছি পৌষ্টিক নালী বা পরিপাক নালী। এবার পরিপাক গ্রন্থি, যেটাকে লালা গ্রন্থি বলে। লালা গ্রন্থি আমি বলেছি যকৃৎ এবং অগ্নাশয়, এটা হলো সেই অগ্নাশয়। খাদ্য পরিপাক মুখ এবং মুখগহ্বরে। যখন আমরা খাদ্যটাকে মুখের মধ্যে দেই, মুখগহ্বরে কি হয়? মুখগহ্বরে দাঁতগুলো কি করছে? দেখো, জিহ্বা একবার ডানে, একবার বামে, একবার সামনে, এবং সাবলিঙ্গুয়াল সাবমেন্ডিবুলার গ্রন্থি থেকে দেখো সিক্রেশন তথা লালা নিঃসৃত হচ্ছে, এবং জিহ্বা খাদ্যটাকে ডানে বামে করে দাঁতের সঙ্গে লাগিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় রূপান্তর করছে, যেটাকে আমরা বলতেছি যান্ত্রিক প্রক্রিয়া। এই যে খাদ্যদ্রব্যগুলোকে সেটা আবার লালার সঙ্গে মিশ্রিত করছে। লালা খাদ্যের উপর কি কাজ করে? লালা খাদ্যটাকে এই এপাশ থেকে ওপাশে, ওপাশ থেকে এপাশে সরাইতে সাহায্য করে। এবং এই যে প্যারোটিড গ্রন্থি, তারপরে এই যে সাবম্যান্ডিবুলার বা সাবলিঙ্গুয়াল গ্রন্থি, তারা আমিষ জাতীয় খাদ্যকে নরম করে এবং শর্করা জাতীয় খাদ্যের উপর টায়ালিন কাজ করে। এবার আমরা দেখি জিহ্বা কি করে। আমি বলেছি আমরা যখন খাবার খাই, জিহ্বা খাদ্যটাকে উপরে যে শক্ত তালু থাকে সেখানে চাপ দেয়। সেখানে চাপ দিলে এই খাদ্যটা কি হয়? আস্তে করে পিছনের যে নরম অংশ সেটা পিছনের দিকে চলে যায়। এই জিহ্বা যদি এই কাজটা না করতো, তাহলে খাদ্য সুন্দরভাবে না লালার সঙ্গে মিশ্রিত হতো, না খাদ্যটা নরমভাবে ধীরে ধীরে মুখের থেকে আমাদের অন্ননালীর দিকে যেত, এবং জিহ্বা একই সাথে স্বাদেরও কাজ করে থাকে। ওসোফেগাস মানে হলো অন্ননালী। অন্ননালীটা দেখো মুখগহ্বর থেকে ধীরে ধীরে অন্ননালী, এটাকে এপিগ্লটিস বলে। এপিগ্লটিস খাবারের সময় এই অন্ননালীকে অপন করে, আর আমরা যখন অক্সিজেন নেই শ্বাসনালীর দিকে চলে যায়, এটা ট্রাকিয়া। খাদ্যদ্রব্য দেখো একটি নির্দিষ্ট ওয়েতে নিচের দিকে নামছে, একবার মাসেলগুলো কন্ট্রাক্ট, একবার সংকোচকের প্রসারণ, এটাকে বলে পেরিস্টালসিস। এরপর খাবার যখনই পাকস্থলীতে চলে আসে, তখনই তীব্র পর্যায়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। এবার পাকস্থলী সম্বন্ধে আমি বলবো। খাদ্য অন্ননালী থেকে যখনই পাকস্থলীতে আসে, এই যেটা শক্ত লেয়ার, এটাই মিউকাস। এখানে এই মিউকাসটাই এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের তীব্র প্রতিক্রিয়া থেকে আমাদের পাকস্থলীকে রক্ষা করছে, এবং খাদ্য এই পাইলোরিক স্ফিংক্টার দিয়ে ডিউডেনাম বা ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করছে। আমরা যদি আরো খেয়াল করি, মিউকাস স্তর থেকে এনজাইম রিলিজ হয়, যেটাকে আমরা বলেছি পেপসিনোজেন। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড নিষ্ক্রিয় পেপসিনোজেনকে পেপসিনে রূপান্তর করে, এবং আমিষ জাতীয় যত খাবারগুলো আছে তাদেরকে প্রোটিওজ এবং পেপটন বানায়, মানে অর্ধপাচিত বা কাইমে রূপান্তর করে। এরপর খাদ্যগুলো এই যে পেশিগুলো থাকে তার সংকোচনের জন্য পাইলোরিক স্ফিংক্টার দিয়ে ধীরে ধীরে ডিউডেনামে প্রবেশ করে। এবার চলে আসো ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্ত্রে কি হয়? ক্ষুদ্রান্ত্র অত্যন্ত পেঁচানো একটি নালিকা। এই ক্ষুদ্রান্ত্র পেঁচানোর নালিকার দেখো আমরা খেয়াল করে দেখি, এই ইউ আকৃতির যে অংশটা সেটাকে আমরা বলতেছি ডিউডেনাম। এটি আসতেছে যকৃৎ থেকে এক ধরনের উৎসেচক, আর প্যানক্রিয়াস থেকে আসতেছে আরেক ধরনের। লিভার মানে হলো যকৃৎ। আমরা একটু ভালো করে যদি এই ভিডিওটা লক্ষ্য করি, এটা হলো লিভার। লিভারটা কিভাবে পাকস্থলীকে ঘিরে রাখে দেখো।
এই যে লিভার, আমি গতদিন অলরেডি দেখিয়েছি, লিভারের পিছন থেকে থাকে অন্ননালী। লিভারের এই যে পিত্ত নালিকা থেকে সবুজ রঙের এই জায়গায় পিত্ত রসটা জমা হয়, এটা পিত্তথলি। পিত্তথলি যে প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের সঙ্গে যুক্ত হয়, এই যে অগ্নাশয়ের সঙ্গে এই যে পিত্তনালী যুক্ত হয়ে তারা আবার হেপাটোপ্যানক্রিয়াটিক বা যকৃৎ অগ্নাশয় একটি সাধারণ নালিকা তৈরি করে। অগ্নাশয়ে সবচেয়ে বেশি থাকে আমিষ পরিপাককারী এনজাইম, যেটা ডিউডেনামের মধ্যে প্রবেশ করে এবং বেশ কিছু হরমোনে নিঃসৃত হয়। এই জন্য এই অগ্নাশয়কে আমরা বলি মিশ্র গ্রন্থি। সে একাধারে এনজাইম তৈরি করে এবং হরমোন তৈরি করে। আর খাদ্যের বেশিরভাগই পরিপাক হয় ক্ষুদ্রান্ত্রের ডিউডেনামে। আর যে খাবারটা পরিপাক হয় না সেই খাদ্যগুলো জজুনাম ইলিয়ামে যে রূপান্তরিত হয়, এবং তারা কি করে এই খাদ্যগুলোকে আয়নে তথা গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করে, যাতে এটি আমাদের যে রক্ত আছে তার সঙ্গে মিশ্রিত হয়। এই খাদ্যগুলোকে কনজিউম করে, মানে ভোগ করে এবং সেটাকে শোষণ করে আস্তে আস্তে আমাদের রক্তের সঙ্গে মিশতে সাহায্য করে। এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করবো। এগুলো হলো ভিলাই, এগুলো হচ্ছে ক্ষুদ্রান্ত্রের ভিলাই, মাইক্রোভিলাই বলে। এই মাইক্রোভিলাইকে যদি আমরা কাটি, এর ভিতরে দেখতে পাবো আছে ধমনী, শিরা এবং ল্যাকটিয়াল ডাক্ট, যেটা আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। এটা হলো ল্যাকটিয়াল ডাক্ট, এটা ধমনী, যেহেতু এটা লাল বর্ণের, এটা শিরা। এইখান থেকে খাদ্যদ্রব্য ব্যাপন প্রক্রিয়ায় রক্তের মধ্যে প্রবেশ করে এবং প্রতিটি কোষে কোষে যায়, যেখান থেকে আমাদের শক্তি উৎপন্ন হয়, আমাদের অক্সিডেশন হয় এবং আমরা এনার্জি পেয়ে থাকি। তাই পরিপাকটা আসলে একটি জটিল প্রক্রিয়া হলেও যদি আমরা ব্যাপারটি আসলে সম্পূর্ণ স্পষ্ট হয়ে বুঝে থাকি, আমি মনে করি এটা ছাত্রীরা মজাও পাবে এবং নিজেদের সম্বন্ধে জানতে পারবে যে আসলে কেন 3 বেলার সময় মতো আমরা খাবো, কেন আমাদের অ্যাসিডিটি ফর্ম করে, বা কেন আমাদের পরিপাক গ্রন্থির প্রতি এত সচেতন হওয়া উচিত খাবারের প্রতি। আমি মনে করি এটা অনেক বেশি তাদের জন্য উপকার হবে। আর যে খাদ্যটা পরিপাক হয় না সেটা বৃহদান্ত্র তথা সিকাম, ঊর্ধ্বমুখী কলন, অনুপ্রস্থ কলন এবং নিম্নগামী কলন দিয়ে সে মলাশয়ে এসে জমা হয় এবং একটি নির্দিষ্ট সময় পরে সেটা আমরা বাইরের দিকে নিষ্কাশন করি। আমি এটাই বলছিলাম, এই মল ত্যাগের সময় পায়ুতে যে রাবারের স্প্রিংয়ের মতো যে গঠন থাকে ওটাই হলো স্ফিংক্টার, এই নিষ্কাশিত, এইটাই হলো আসলে ব্যাপার। তো আমি মনে করি তোমরা ইনশাল্লাহ ভালোভাবে এটা বুঝবে। ক্লাসটা খেয়াল করবে, কোনো কোয়ারি থাকলে আমাদেরকে প্রশ্ন করবে। তাহলে আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।